সুমুখে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শিল্প উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক টিম স্টার টেকনোলজি ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান। শুভ সকাল, কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে দেশের সিচুয়েশনের ভিতরেও আমরা ভালো আছি। তো এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য আপনাকে ধন্যবাদ। সরকার ব্যবসা বান্ধব পরিবেশের যে বর্তমান অবস্থা সেটির নিয়ে কিন্তু কাজ করছে এবং আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে। তো বর্তমান সিচুয়েশনের ব্যবসার প্রসারে সরকারের করণীয়তা কী কী রয়েছে বলে আপনি মনে করেন? আমি প্রথমেই সরকারকে অনুরোধ করব যে বর্তমানে যে আমাদের দেশের সিচুয়েশন, যে বহির্বিশ্বে যে জ্বালানি সংকট, তো আসলে আমাদের কিন্তু পোশাক শিল্পের উপরে আমরা নির্ভরশীল। তো বর্তমানে বিদ্যুৎ ঘাটতি এবং গ্যাস সংকটের কারণে প্রায় অলমোস্ট 50% উৎপাদন বন্ধ। তো এই অবস্থা যদি চলতে থাকে, বহির্বিশ্ব থেকে আমরা পোশাক শিল্পের অর্ডার আমরা হারাবো এবং তাতে আমাদের অর্থনৈতিক অবস্থা আরও খারাপের দিকে যাবে। তো প্রথমে সরকারের উচিত হবে যে এই নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ প্রদান করা বিভিন্ন ফ্যাক্টরিতে এবং বিদ্যুৎ ইলেকট্রিসিটি যেটা, এটাও নিরবিচ্ছিন্ন সরবরাহ করা। তাহলে আমরা মনে হয় যে একটু ভালো দিকে আসতে পারবো। এটা থেকে উত্তরণের, এই সংকট থেকে উত্তরণের সমাধান কি? সমাধান দেখেন, আসলে আমাদের যে খনিজ পদার্থগুলো আছে, তো আমরা গ্যাস খনিজ বর্তমানে মনে হয় যে 20টার মতো খনিজ উত্তোলন পয়েন্ট আছে। তো এটাকে আমাদের দেশের ইঞ্জিনিয়ার দ্বারা হোক অথবা বিদেশি যারা অনুসন্ধান করে খনিজ পদার্থ, বিশেষ করে গ্যাস এবং জ্বালানি যেটা আমরা তেল বলি, এটা একান্তই দরকার যে আমাদের এটার যদি আমরা নিজস্ব দেশের থেকে উত্তোলন না করতে পারি, বহির্বিশ্বের উপরে নির্ভরশীলতা থাকে, তাহলে আমরা আসলে এটার এই ঝামেলা থেকে কখনোই আমরা বের হয়ে আসতে পারবো না। তো আমি বর্তমান সরকারের কাছে এটাই অনুরোধ রাখবো যে আমরা যেন নিজেদের সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা এই খনিজ পদার্থ অনুসন্ধানে আরও কার্যকর ভূমিকা রাখবো। অবশ্যই। এর পাশাপাশি যদি আমরা একটু দেখি যে পোশাক খাতে বেকারত্ব সমস্যা সমাধানে কিছুটা কাজ করছে, কিন্তু যদি বলি যে এই শিল্প খাত ছাড়া যদি অন্যান্য কোনো শিল্প খাত কি তৈরি করা যেতে পারে কিনা বা আছে কিনা যেখানে বেকার সমস্যা সমাধান করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই আছে। কারণ দীর্ঘদিন আমরা কিন্তু দেখেন যে ফার্স্ট একটা সময় কিন্তু বাংলাদেশের সোনালী আঁশ পাট শিল্প দিয়ে আমরা বহির্বিশ্বে একটা সুনাম অর্জন করছি এবং বৈদেশিক মুদ্রা অর্জন করছি। তো সেই শিল্পটা এখন নাই, ধ্বংসের দ্বার প্রান্তে। তো সরকারের উচিত সেই শিল্পটাকে ডেভেলপ করা। এবং আরেকটা দেখেন, চামড়া শিল্প, যেটা বাংলাদেশে যে পরিমাণ চামড়া উৎপাদন হয়, আমরা ঈদুল আজহারে যে কাঁচা চামড়া সংগ্রহ করি, সেটাকে যদি রক্ষণাবেক্ষণ করে এবং আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে সেটা রক্ষণ করে আমরা যদি এই চামড়া শিল্পটাকে ডেভেলপ করতে পারি, এখানেও বিদেশে থেকে আপনার রপ্তানি করে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা যাবে এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে। এবং পাশাপাশি আমি আবারও বলি যে আমাদের দেশে যে এখন বর্তমানে বিশ্ব চ্যালেঞ্জ হচ্ছে যে আপনার আধুনিকীকরণ বলতে যে প্রযুক্তিগত, তো প্রযুক্তিগত দিক দিকে আমরা গার্মেন্টসেও পিছানো আছি এবং অন্যান্য শিল্পও পিছানো আছি। আমাদের বাংলাদেশের যে টেকনিক্যাল শিক্ষাগুলো আছে এবং টেক্সটাইল শিক্ষাগুলো আছে, এখানে আপনার R&D ডেভেলপ করতে হবে। R&Dটা যদি আরও প্রসার করা যায় এবং সেখান থেকে যদি কিছু প্রোডাকশন উৎপাদন করা যায়, তখন কিন্তু আমাদের ইঞ্জিনিয়াররা তারা একটা দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে বের হবে এবং তারা কিন্তু উদ্যোক্তা হবে এবং এই শিল্পটাকে অনেক দূরে নিয়ে যাবে আমি আশা করি। তো সেই ক্ষেত্রে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আছে এবং প্রধানমন্ত্রী আছে যে শিক্ষা ব্যবস্থাকে ডেভেলপ করা এবং যে সমস্ত ইউনিভার্সিটিতে আসন সংখ্যা কম আছে কিন্তু আমাদের জনসংখ্যা হারে সরকারি যে ইউনিভার্সিটিগুলো আছে যথাযথ সুযোগ পায় না ছেলেরা, তারা অত্যন্ত ভালো রেজাল্ট করার পরও দেখা গেল তারা বেসরকারিতে চলে যেতে হয়। বাট বেসরকারিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ টেকনিক্যাল শিক্ষা হোক, সেটা আপনার জেনারেল শিক্ষা হোক, সেই ইকুইপমেন্টগুলো থাকে না। তো তাদের শিক্ষার মান নিয়ে একটা প্রশ্ন থাকে। তো আমি সরকারের কাছে অনুরোধ করব যে আমাদের যে কারিগরি শিক্ষা এবং যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে আসন সংখ্যা বৃদ্ধি করা এবং সাবজেক্ট বৃদ্ধি করা, বহির্বিশ্বের সাথে চ্যালেঞ্জ করে আমরা যেন এই প্রযুক্তিগত শিক্ষা অর্জন করে বহির্বিশ্বে চ্যালেঞ্জ করে আমাদের এই গার্মেন্ট শিল্প এবং অন্যান্য শিল্পটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আচ্ছা, আমাদের দেশে কিন্তু ব্যবসা করার অনেক ধরনের পরিবেশ রয়েছে এবং খুব সুপরিবেশ রয়েছে। সেই জায়গা থেকে ব্যবসায়ীদের জন্য কি সেই জায়গাগুলো তৈরি আছে কিনা বা ব্যবসায়ীদের জন্য কোনো বাধার সম্মুখীন হতে হয় কিনা বা প্রতিকূলতার সম্মুখীন হতে হয় কিনা, সেগুলো সমাধানে কি করা যেতে পারে? অবশ্যই বাধার সম্মুখীন হয়। আমরা দেখেন ইকোনমিক জোন করতেছি, তারপরে বিভিন্ন শিল্পায়ন অঞ্চল করতেছি, বাট সেখানে কিন্তু যাদের অর্থ আছে তারাই কিন্তু ইনভেস্ট করতে পারে এবং বৈদেশিক যারা আছে ইনভেস্টার তারাও ইনভেস্ট করতেছে। বাট যারা উদ্যোক্তা আছে,
তাদের কিন্তু ইনভেস্ট করার মতো অ্যাবিলিটি নাই। তো অন্যান্য দেশে দেখবেন সহজ শর্তে যে 3% অথবা 4% সরকার বিভিন্ন প্রজেক্ট লোন দেয়। তো এবং যারা উদ্যোক্তা আছে তার কিন্তু মেধা আছে, চেষ্টা আছে এবং সে উদ্যোক্তা হয়ে সফল। তো সেই সফলতা কিন্তু যখনই প্রকাশ পাবে, যখন অর্থের প্রয়োজন, যে আপনি একটা কিছু তৈরি করবেন, বাজারজাত করবেন কিংবা এক্সপোর্ট করবেন, তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই রিকোয়েস্টটা করব যে ইতিমধ্যে আমাদের মতো যারা শিল্প উদ্যোক্তা হয়ে গেছে এবং তাদের যে মেধা দিয়ে তারা ভালো কিছু প্রোডাক্ট তৈরি করছে, বাট তারা অর্থনৈতিক অসচ্ছলতার কারণে তারা বিশ্ব বাজারে এটা এক্সপোর্ট করতে পারতেছে না এবং দেশেরও চাহিদা পূরণ করতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে যদি এই মেধাবীদের খুঁজে তাদের যদি সহজ শর্তে ঋণ দেওয়া হয় এবং বিভিন্ন শিল্প অঞ্চল, যেমন বাংলাদেশ শিল্প উদ্যোক্তার জন্য কিছু শিল্প অঞ্চল তৈরি করা, যে যেখানে তাদের কোনো জমি কিনতে হবে না, তারা লিজ পাবে এবং সরকার ওই শিল্পের জন্য যা যা দরকার, কাঁচামালের সাপোর্ট এবং মেশিন ম্যানুফ্যাকচারিংয়ের জন্য যে সমস্ত যন্ত্রাংশ দরকার এবং ওই যে প্রোডাক্টটা সে তৈরি করবে তার জন্য যা যা সহযোগিতা দরকার, সম্পূর্ণ সহযোগিতা যদি সরকার করে, সরকার সেখানে কর্মসংস্থান সৃষ্টি হবে, পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং বৈদেশিক মুদ্রা আসবে। তো এখানে অবশ্যই সরকারের এই সাইডটা খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে এবার জানতে চাই আপনার ব্যবসার কি অবস্থা, আপনি কিভাবে কাজ করছেন, পরিচালনা করছেন? আমি শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার কাছে যে ব্যবসা আমার অনেক ডেভেলপ। আমি এখন শুধু একটা দিক দিয়ে পিছানো আছি, যে আসলে আপনি বললেও অবাক হবেন যে এই দুঃসময়ে আমার যে পরিমাণ কাজের চাহিদা এবং আমার সাথে এই শিল্পের, যেমন টিম স্টার টেকনোলজি ওয়াশিং টেক্সটাইল মেশিন তৈরি করি আমরা, তো এটার এত পরিমাণে চাহিদা যে বহির্বিশ্ব থেকে এই দুঃসময়ে যদি কেউ নিয়ে আসে তখন তার ইনভেস্ট অনেক বেশি। তো এই কারণে কিন্তু আমাদের প্রতি কাস্টমাররা প্রচুর ঝুঁকছে যে আমাদের এই মেশিনগুলো দেশে থেকে নেই। এখন একটাই সমস্যা, যে অর্থনৈতিক সমস্যা আমার, যে আমি যদি গভর্নমেন্ট থেকে হেল্প পাই এবং আমার যে মেশিন উৎপাদনের যে কাঁচামাল যন্ত্রাংশ, এগুলো যদি গভর্নমেন্ট আমাকে একটা ফ্যাসিলিটি দেয় যে বন্ডের আওতায় নিয়ে আসা, যেমন গার্মেন্ট শিল্পের সুযোগ সুবিধা আছে, তাহলে আমি এই শিল্পটাকে আমি মনে করি আগামী 5 বছরে ব্যাংকের সহযোগিতা এবং এখানে এনবিআর এ লিস্টেড করতে হবে, যে র মেটেরিয়ালগুলো এনবিআর এ লিস্টেড না থাকলে তখন আমাকে ব্যাংক ফ্যাসিলিটি দেবে না, বন্ড ফ্যাসিলিটি না থাকলে ব্যাংক ফ্যাসিলিটি নিয়েও আমি সাস্টেন করতে পারবো না। কারণ যখন এই কাঁচামালের ডিউটিগুলো আসবে তখন হিউজ পরিমাণে আমাকে কস্টিং পড়বে কিসের, আমার যে মেশিনটা উৎপাদন হয়। বাট আমি যদি ডিউটি ফ্রি নিয়ে আসতে পারি, ধরেন এখানে গভর্নমেন্ট 15% পাবে, বাট তার চেয়ে বেশি চলে যাচ্ছে বাইরে, বাট আমার প্রোডাক্টটা কিন্তু তৈরি করতেছি বাইরে থেকে 50% প্রাইস কমে। তো আমাকে যদি গভর্নমেন্ট সেই সুযোগ সুবিধা দেয়, এখানে কিন্তু আরও 35% টাকা সেভ হচ্ছে। তো আমি মনে করি যে আমাদের মতো যারা আছে তাদের জন্য সহজ শর্তে ব্যাংক ঋণ এবং বন্ডের ফ্যাসিলিটির আওতায় নিয়ে আসা এবং যারা শিল্প প্রতিষ্ঠানের কর্ণধর তাদেরকেও বলা যে বাংলাদেশের এই মেশিনারি ব্যবহার করা এবং এই ইঞ্জিনিয়ারিং শিল্পকে আরও গতিশীল করার জন্য সবাইকে সহযোগিতা করা। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে আমাদের এখন এই পরিস্থিতিতে কিন্তু উদ্যোক্তা অনেক তৈরি হচ্ছে এবং সেই সাথে প্রোডাক্টও তৈরি হচ্ছে। তো যে পরিমাণ চাহিদা দরকার তার থেকে কি বেশি উদ্যোক্তা বা প্রোডাক্ট আছে, নাকি প্রোডাক্ট অনুযায়ী যে পরিমাণ চাহিদা দরকার সেই পরিমাণই উদ্যোক্তা আছে বা সেই পরিমাণই প্রোডাক্টের মজুদ আছে? দেখেন, আপনার প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, যে বাংলাদেশে প্রায় অলমোস্ট 3800 শিল্প প্রতিষ্ঠান আছে ক্ষুদ্র, যেটাকে আমরা বলি লাইট ইঞ্জিনিয়ারিং। তারা বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করতেছে, সেটা 40% সাপোর্ট দেয়। বাট বড় বড় যে টেক্সটাইল শিল্প আছে, গার্মেন্ট শিল্প আছে, সেখানে কিন্তু আমরা 5%ও সাপোর্ট দিতে পারি না। বাট আমরা যে পরিমাণ উৎপন্ন করতেছি, আমি মনে করি যে আমার মতো যারা শিল্প প্রতিষ্ঠান কর্ণধার আছে তারা যদি কয়েক লক্ষ শ্রমিকও নিয়োগ দেয়, তারপরেও আমরা মনে হয় 50%ও যেতে পারবো না। কারণ একটা ফ্যাক্টরির মূল ইনভেস্টই হয়েছে আপনার মেশিনারি। কারণ উৎপাদনের কাজে আপনি যে কোনো বিজনেসেই যান, সেটার কিন্তু আপনার মেইনই হয়েছে যে ক্যাপিটাল মেশিনারি, সেই মেশিনগুলোই কিন্তু আমরা তৈরি করতেছি। তো আমি মনে করব যে আমরা যে পরিমাণ উৎপাদন করতেছি এবং যে পরিমাণ উদ্যোক্তা তৈরি হয়েছে, তা মনে হয় যে অলমোস্ট 5%ও হবে না। তো সেই ক্ষেত্রে সরকারের যদি সহযোগিতা এবং এই সেক্টরটা নজর দেয়, তো এখানে আমি মনে করব যে গার্মেন্ট শিল্পের পাশাপাশি এই শিল্পের ভবিষ্যৎ অত্যন্ত ভালো এবং এই শিল্প শুধু আপনার বৈদেশিক মুদ্রা অর্জন করবে না, বৈদেশিক মুদ্রা ধরে রাখবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে, যেটা গার্মেন্টসের বিকল্প হিসেবে এই শিল্পটাকে বহুদূর নিয়ে যাবে। ওকে, আমরা লাস্ট সময় যখন কথা বলেছিলাম তখন কিন্তু আমরা ট্রেনিং এর ব্যাপার নিয়ে কথা বলেছি, যে যারা আসলে এই সেক্টরে কাজ করতে চান, স্পেশালি গার্মেন্ট সেক্টরে, মেশিনারি সেক্টরে, তাদেরকে আপনার ট্রেনিং এর ব্যবস্থা থাকবে এবং তারা কিন্তু কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। পাশাপাশি যেটা আমরা চিন্তা করেছিলাম যে যেহেতু অটোমেটিক্যালি মেশিন তৈরি হচ্ছে, সেক্ষেত্রে তো আমাদের কর্মসংস্থানের জায়গাটা, যারা আসলে বেকার রয়েছেন তারা তো আরও বেকার হয়ে যাবেন, কারণ মেশিনে সবকিছু উৎপাদন করা সম্ভব হচ্ছে। সেই জায়গা থেকে কি মনে হয় যে তাদের এই প্রশিক্ষণের জায়গাটা আরও
আরো বাড়ানো দরকার কিনা বা তাদেরকে আরো বেশি ট্রেনিং এর আওতায় আনা উচিত কিনা? হ্যাঁ, আপনি দেখেন আসলে কি কর্মসংস্থান যখন আধুনিকরণ হবে কর্মসংস্থান কমবে না বরঞ্চ বাড়বে। কেননা যে যারা এখন কাজ করতেছে তাদের ট্রেনিং আমরা দিচ্ছি এবং যখন আমার প্রোডাকশন বাড়বে তখন কিন্তু আমাকে ম্যান পাওয়ার আরো প্রয়োজন। বাট যখন আমি আধুনিকরণ করব সেখানেও কিন্তু ম্যান পাওয়ার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে। বাট ইঞ্জিনিয়ারের কাজ ইঞ্জিনিয়ার করবে, কিন্তু এখন যারা অন্য কাজ করতেছে তাদের প্রয়োজন। কেন প্রয়োজন? যে আমি যখন মেশিনে কাজ করাবো তখন কিন্তু লোক প্রয়োজন, অপারেটিং করতে হবে। বাট মেশিনটাকে আমি আধুনিক করব, কিন্তু লোকটাকেও ট্রেনিং দিয়ে আধুনিক করতে হবে। বাট সেই ক্ষেত্রে আপনার প্রোডাকশন বাড়বে, ম্যান পাওয়ারও বাড়বে। বাট কখনোই এরকম হবে না যে আমরা আধুনিকরণ করার কারণে সর্বোচ্চ আধুনিক প্রযুক্তি নিয়ে আসার কারণে আমার বেকারত্ব হার আরও বাড়বে, কখনো বাড়বে না, বরঞ্চ আরও কমবে। কারণ যখন আমার উৎপাদন বাড়বে ওই লোক অন্য কাজ করবে, কাজে করবে না তা না। ধরেন আপনার সাথে এর আগে যে আমি যখন লাস্ট চায়ের শ্রমিক অনুষ্ঠানে আসি তখন আমার যে এমপ্লয়ারি ছিল অলমোস্ট 30% আরও বৃদ্ধি হয়েছে, কারণ আমার প্রচুর ডিমান্ড এই মেশিনারির। তো আমি মনে করবো যে আমি যথাযথ যদি সহযোগিতা পাই এবং আমার মতো যারা এই ওয়াশিং প্লান্ট টেক্সটাইলের মেশিনারি তৈরি করে, তো আমি মনে করি তারাও আরও বেশি উৎপাদন করবে। এবং বর্তমানে কিন্তু সবাই চিন্তা করতেছে যে এই সিচুয়েশনে আমরা বিদেশ থেকে কেন মেশিন নিয়ে আসবো, আমরা 50% ইনভেস্ট করে যদি বাংলাদেশের মেশিনারি ব্যবহার করি তার ইনভেস্টও কমে গেল, আবার আমার শিল্পটাও ডেভেলপ হচ্ছে। তো সর্বসাকুল্যে কর্মসংস্থান আরও সৃষ্টি হবে, কখনোই কর্মসংস্থান কমবে না। উৎপাদন যত বাড়বে শিল্প প্রতিষ্ঠান তত বাড়বে এবং বেকারত্বের হার কমবে। আপনার বিজনেস সেক্টরের অভিজ্ঞতাটা বেশ দীর্ঘদিনের, সেই জায়গা থেকে যারা এখন বিজনেসে যুক্ত হতে চাচ্ছেন বা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন, মাঝের উদ্যোক্তা আছেন, তাদের জন্য কি পরামর্শ আছে? হ্যাঁ, তাদের জন্য একটাই পরামর্শ যে তাদেরকে সামনের দিকে এগিয়ে আসতে হবে। যে বিজনেস মানে মানুষ মনে করে অনেক বড় কিছু, ভয় ভীতি। আসলে বিজনেস আগে আপনাকে জানতে হবে আর জানার জন্য চেষ্টা করতে হবে। যারা উদ্যোক্তা আছে আমি বলবো যে আপনারা কখনোই ব্যাকফুটে যাবেন না, সামনের দিকে আগাবেন। এবং কোনো প্রয়োজন হলে আমাদের মতো যারা উদ্যোক্তা, সফল উদ্যোক্তা আছে এবং আমাদের চেয়েও যারা সিনিয়র আছে তাদের সহযোগিতা নেওয়া, এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, ট্রেনিং সেন্টার আছে এবং বৈদেশিক বিভিন্ন প্রতিষ্ঠানও এই বাংলাদেশে আসছে যে যারা স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করতেছে। তো সেই ক্ষেত্রে তারা যথাযথ প্রশিক্ষণ নিয়ে তারপরে তার উদ্যোক্তা হওয়া উচিত। আমি মনে করি সে সফলতা অবশ্যই অর্জন করতে পারবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে কথা বলে, অনেক কিছু জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ এই এটিএন বাংলা চায়ের চমকে অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য। জি, শুভকামনা রইল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোন অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।